আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর একটি অত্যন্ত উল্লেখযোগ্য গল্প। সেটা হচ্ছে নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ। যারা তোমরা নবম শ্রেণীর ছাত্রী তারা এই ভিডিওতে, এই ক্লাসে যদি একটু মন দিয়ে সেটাকে দেখো তাহলে দেখবে অত্যন্ত একটা মজাদার গল্প, একটা ভালো গল্প তোমরা শুনতে পাবে এবং সেই গল্পের কি বিষয়বস্তু রয়েছে সেটা জানতে পারবে। আমরা লাইন বাই লাইন, একদম পরপর লাইন ওয়াইজ আমি আলোচনা করছি। নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্রের লেখা। আচ্ছা, আমরা প্রথমেই নিরুদ্দেশ নামটা নিয়ে আলোচনা করব। নিরুদ্দেশ মানে হারিয়ে যাওয়া। কি হারিয়ে যাওয়া, কেন হারিয়ে যাওয়া, সেটা নিয়ে অবশ্যই আমরা গল্পের বিষয়বস্তুতে যাব। শুরু করছি প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ। দিনটা ভারী বিশ্রী। এখানে লেখক বলছেন যে দিনটা কি খুব বিশ্রী, খুব খারাপ। কেন? শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নেই। ঠান্ডার দিন, সেই ঠান্ডার দিনে বাদলার মতন, অর্থাৎ মেঘ করে থাকবে, বৃষ্টি হচ্ছে, একই তো ঠান্ডা, তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই একটা প্রচণ্ড ঠান্ডা এবং কেমন একটা দিন হয়ে যায়, যে ঠান্ডা তার উপরে বৃষ্টি। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। বৃষ্টি সেরকম হচ্ছে না, চারিদিকে মেঘ করে আছে, কালো ঘন কালো মেঘ, যেন মনে হচ্ছে গোটা পৃথিবী যেন স্থির হয়ে আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না। তাহলে এখানে একটা ক্যারেক্টার আমরা পেলাম যার নাম সোমেশ। এখানে গল্পকথক বলছেন, লেখক বলছেন যে যদি সোমেশ বাড়িতে না আসতো তাহলে কি করে যে দুপুরটা কাটাতাম সেটা তিনি বুঝতে পারছেন না। আচ্ছা, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। খবরের কাগজে দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়ে বলিলাম, এক আশ্চর্য ব্যাপার দেখেছ? গল্পকথক লেখক উনি বলছেন সোমেশকে যে একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? সঙ্গে সঙ্গে প্রশ্ন, কি? আজকের কাগজে একসঙ্গে সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন। আজকের যে কাগজ, দৈনিকের যে কাগজ, সেই কাগজে সাতটা নিরুদ্দেশের খবর। আমরা জানি কারো বাড়িতে কারো যদি নিজের লোক হারিয়ে যায়, ছোট বাচ্চা হতে পারে, বয়স্ক মানুষ হতে পারে, যদি হারিয়ে যায় তাহলে তারা কি করে, পেপারে নিরুদ্দেশের জন্য তারা সেখানে খবর ছাপায়, সন্ধান চাই বলে। তো এই পেপারে 7টা নিরুদ্দেশের খবর আজকে ছাপানো হয়েছে। সোমেশ কোনো কৌতূহলী প্রকাশ করিল না, যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। সোমেশ কি খাচ্ছে? সিগারেট। সে কিছু বলল না, কথাটা শুনলো, জাস্ট তিনি বসে আছেন এবং তিনি ধোঁয়া ছাড়ছেন, সিগারেট খাচ্ছেন। নিস্তব্ধ ঘরের ভেতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল, স্তব্ধ, সব চারিদিকে চুপচাপ। বাহিরের অসারতা যেন আমার মনের ওপরও চাপিয়া ধরিয়াছে। বাইরে যেরকম স্থির, তেমনি ঘরের মধ্যেও যেন একদম স্থির হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনই আরম্ভ করিলাম। নিরুদ্দেশ এর এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। গল্পকথক বলছেন যে নিরুদ্দেশের এই কথাগুলো, এই বিজ্ঞাপনগুলো দেখলেই না আমার খুব হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাপারটা কি হয় জানো তো? বলছেন অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এরকম একটা পজিশন তৈরি হয়। কিসের? যে ছেলে হয়তো কি করছে, রাত করে বাড়ি ফিরেছে। এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? বাবা বলছেন রাত করে বাড়ি ফিরেছে, এখনো বাড়ি ফেরেনি, থিয়েটার দেখছে। তো মাকে বলছে কোথায় তোমার ওই গুণধর ছেলে কোথায়? সব বাবারাই যেরকম বলে থাকেন। লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপিরিতে টাকা কটা বার করে দিয়েছেন। স্বাভাবিক, ছেলেদের তো মায়ের কাছে যত আবদার, মায়ের কাছে যে লুকোনো কিছু টাকা থাকে সেটা তার ছেলেকে দিয়ে দিয়েছে। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যার বলতে পারেন না, চুপ করে থাকেন। এবার ছেলে মেয়েদের অপরাধ যা, সেটা তো মাকেই সহ্য করতে হয়, মা চুপ করে আছেন। বাবা বলে যান, এত রাতেও বাবুর আসবার সময় হলো না, আরেবার তো ফেল করে মাথা কিনেছেন, মানে পড়াশোনা করেনি, ফেল করেছে।
এবারও কি কৃতার্থ করবেন বুঝিতেই পারছি, পয়সাগুলো আমার খোলাম কুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন, দূর করে দেব, এবার দূর করে দেব। বাবার রাগ যে ছেলে এখনো বাড়িতে ফেরেনি, তাই মাকে খুব হম্বিতম্বি করছে। মাকে বলছে যে এবারও যদি ফেল করে বাড়ি থেকে দূর করে বের করে দেবো। এই মৌখিক আস্ফালনই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ। সেই সময় সেই ছেলে কোথায় ঢুকেছে? বাড়িতে এসেছে। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, নিজের কাছে মান রাখবার জন্য কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি বলে ফেলেন। এবার যেহেতু সেই সময় ঢুকে গেছে, সেও এবার বকাবকি শুরু করেছে। কে? বাবা। এইবার শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। সঙ্গে সঙ্গে ছেলে কি রেগে গিয়ে অভিমানে সে কি করছে? বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। মা অসহায়, ছেলের দিকেও যেতে পারছে না, স্বামীর দিকেও যেতে পারছে না, শুধু বলছে যে এই সময় খাওয়ার দাওয়ার সময় কেন এগুলো কথা, খাওয়া দাওয়া হোক তারপরে তুমি ধীরে সুস্থ বলতে। বাবা এবার মার উপরে মারমুখী হয়ে ওঠেন। তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। স্বাভাবিক, সব ফ্যামিলিতেই যা হয়। বাবা রেগে গিয়ে এবার মায়ের উপরে হম্বিতম্বি করছে যে তোমার জন্য তুমি ওর মাথাটা খেয়ে ফেলেছো, তোমার আশকারাতেই আজকেও এত বদমাশ হয়ে গেছে। মা আঁচলে মুখ মুছেন, বাবা রাগারাগি করেছে, মা কাঁদছেন, আঁচলে মুখ মুছছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। বাবার উপরে রাগ করে সে কোথায়? একদম নিরুদ্দেশ, বাড়ি ছেড়ে চলে যাব, আর আমি এই বাড়িতে প্রবেশ করব না। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাতে থেকে দাঁতে কুটি কাটেনি। স্বাভাবিক, ছেলে চলে গেছে, এবার মা আর কিচ্ছু খাচ্ছে না। আজকের দিনেও বিছানা থেকে উঠবেন না মনে হয়। বাবার হয়তো রাতে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? বাবাও চিন্তা কোথায় গেল, কিন্তু সেটা তো বলতে পারবে না, যেহেতু তিনি বের করে দিয়েছেন। গৃহিণী ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। মা আবার কাঁদতে শুরু করে। কি বলছে? যে ওরকম ছেলে আমার চোখের সামনে তুমি প্যান প্যান করে কেঁদো না, ওরকম ছেলে বেরিয়ে যাওয়াই ভালো। আজকের গল্প, আজকের অংশটা আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি।